স্বাগত জানাই সবাইকে বিটিএন নিউজে। সাথে রয়েছে বিধি। দেখে নিচ্ছি আজকের বিশেষ খবর। কাছাড় কলেজে হিজাবকে কেন্দ্র করে এবিভিপি এনএসইউআই সংঘর্ষ, আহত বেশ কয়েকজন। অপ্রীতিকর ঘটনার পর কাছাড় কলেজে ড্রেস কোড কঠোরভাবে কার্যকর হলো। কাছাড় কলেজের ঘটনা ভিন্ন মোড় দেওয়ার চেষ্টা, রাজনৈতিক মদতপুষ্ট চক্র সক্রিয়, অভিযোগ এবিভিপির, থানার অভিযোগ। কাছাড় কলেজে পড়ুয়াদের উপর হামলার অভিযোগে উদ্বেগ এআইডিএসওর, শিক্ষক নিয়োগ ও পরিকাঠামো উন্নয়নের দাবি। অক্টোবরে নোয়াগাঁও লোকসভা উপনির্বাচন, ভোটের মুখে কংগ্রেসে ভাঙন, 1 লক্ষ টাকার আবেদন চাইল দল। শিলচরের বরাকবাসীর জন্য সুখবর। হায়দ্রাবাদের ইয়াশোদা হসপিটালস হাইটেক সিটির বিশিষ্ট বিশেষজ্ঞ চিকিৎসকরা এবার রোগী দেখবেন শিলচরের ডিবাস্ক্যান ডায়াগনস্টিক সেন্টারে। আগামী 3রা সেপ্টেম্বর 2026 বিশিষ্ট অর্থোপেডিক সার্জন ডাক্তার পদিলি রাজেশ পরামর্শ দেবেন হাড় আর জয়েন্টের সমস্যা, ফ্র্যাকচার, আর্থারাইটিস, জয়েন্ট রিপ্লেসমেন্ট এবং স্পোর্টস ইঞ্জুরি সংক্রান্ত সমস্যায়। 8 সেপ্টেম্বর 2026 বিশিষ্ট নিউরোসার্জন ডাক্তার বালারাজা শেখর চন্দ্র ইয়েতুকুরি পরামর্শ দেবেন ব্রেন টিউমার, মেরুদণ্ডের বিভিন্ন সমস্যা, স্পাইনাল ডিফর্মিটি, রিভিশন স্পাইন সার্জারি ও অস্টিওপোরোসিস সংক্রান্ত সমস্যায়। এছাড়াও 11 সেপ্টেম্বর 2026 বিশিষ্ট ইএনটি বিশেষজ্ঞ ডক্টর অশোক কুমার সিং রোগী দেখবেন। কান ব্যথা বা চুলকানি, কম শোনা, কানে শব্দ হওয়া, কান থেকে পুঁজ বা জল পড়া, কানের সংক্রমণ এবং সাইনাসের সমস্যায় তার পরামর্শ নিতে পারবেন। একই দিনে অর্থাৎ 11 সেপ্টেম্বর বিশিষ্ট ইউরোলজিস্ট ডাক্তার উপেন্দ্র চৌধুরী পি পরামর্শ দেবেন প্রস্রাবের সময় জ্বালা পড়া, ঘন ঘন প্রস্রাব, কিডনিতে পাথর, প্রস্রাবে রক্ত ও প্রস্রাব করতে অসুবিধা, তরপেটে ব্যথা, মরুষের বন্ধ্যাত্ব ও প্রোস্টেটের সমস্যায়। বিশেষজ্ঞ চিকিৎসকদের পরামর্শ নিতে আজই আপনার অ্যাপয়েন্টমেন্ট বুক করুন। স্থান ডিবাস্ক্যান ডায়াগনস্টিক সেন্টার, হাইলাকান্দি রোড, সেকেন্ড লিংক রোডের বিপরীতে, শিলচর, আসাম 788015। যোগাযোগ 9063126638, 9774 8582। ডিবাস্ক্যান ডায়াগনস্টিক সেন্টার, উন্নত চিকিৎসা পরিষেবা এবার আপনার শহর শিলচরেই। স্বপ্নের হিউন্ডাই এখন হাতের নাগালে। নতুন গাড়ি কেনার কথা ভাবছেন? তাহলে এই সুযোগ একেবারেই হাতছাড়া করবেন না। সিংভি হিউন্ডাই নিয়ে এসেছে প্রথমবারের মতো আকর্ষণীয় পঞ্চপত্র অফার, যেখানে আপনার স্বপ্নের হিউন্ডাই গাড়ি কেনার আনন্দ হবে আরও সাশ্রয়ী, আরও লাভজনক। বিশ্বমানের প্রযুক্তি, অত্যাধুনিক সেফটি ফিচার, শক্তিশালী বিল্ড কোয়ালিটি, স্টাইলিশ ডিজাইন এবং অসাধারণ পারফরমেন্স, সবকিছু মিলিয়ে হিউন্ডাই আজ লক্ষ লক্ষ ভারতীয় পরিবারের প্রথম পছন্দ। প্রথম স্বাধীনতা দিবসে বিশেষ অফার। 15ই আগস্টের মধ্যে আপনার পছন্দের হিউন্ডাই গাড়ি বুক করুন এবং জিতে নেওয়ার সুযোগ পান সর্বোচ্চ পঞ্চপত্র অফার। আজই পরিবারকে সঙ্গে নিয়ে ঘুরে আসুন সিংভি হিউন্ডাই শোরুমে। আপনার জন্য অপেক্ষা করছে আকর্ষণীয় অফার, সহজ ফাইন্যান্সের সুবিধা এবং বিশ্বস্ত পরিষেবা। হিউন্ডাই, আপনার ভরসা আমাদের শক্তি। সিংভি হিউন্ডাই শোরুম, সোনাই রোড, শিলচর। আজই বুক করুন, সেরা অফার উপভোগ করুন আর স্বপ্নের হিউন্ডাই নিয়ে ফিরুন নিজের ঠিকানায়। এবারে বিস্তারিত খবর। কাছাড় কলেজে হিজাবকে কেন্দ্র করে এবিভিপি এনএসইউআই সংঘর্ষ, আহত বেশ কয়েকজন। শিলচরের ঐতিহ্যবাহী কাছাড় কলেজে হিজাব পড়াকে কেন্দ্র করে এবিভিপি ও এনএসইউআই এর 2 ছাত্র গোষ্ঠীর মধ্যে তুমুল সংঘর্ষের ঘটনা ঘটেছে। মঙ্গলবার দিনের বেলায় কলেজ চত্বরে এই সংঘর্ষকে কেন্দ্র করে ব্যাপক উত্তেজনা ছড়িয়ে পড়ে। ঘটনায় বেশ কয়েকজন ছাত্রছাত্রী আহত হয়েছেন বলে জানা গেছে। প্রাপ্ত তথ্য অনুযায়ী মঙ্গলবার কাছাড় কলেজে এনএসইউআই এর সদস্য পদ গ্রহণ কর্মসূচি চলছিল। সেই সময় এবিভিপির সদস্যরা সেখানে উপস্থিত হয়ে কর্মসূচিতে বাধা দেওয়ার চেষ্টা করেন বলে অভিযোগ এনএসইউআই এর কয়েকজন ছাত্রী হিজাব পরে কর্মসূচিতে অংশ নেওয়ায় আপত্তি জানান এবিভিপির সদস্যরা। বিষয়টি নিয়ে প্রথমে 2 পক্ষের মধ্যে বচসা শুরু হয়। পরে পরিস্থিতি উত্তপ্ত হয়ে 2 ছাত্রগোষ্ঠীর মধ্যে হাতাহাতি ও মারামারি শুরু হয়। সংঘর্ষে এনএসইউআই এর বেশ কয়েকজন সদস্য আহত হয়েছেন বলে দাবি করা হয়েছে। এমনকি হিজাব পরিহিত কয়েকজন ছাত্রীকেও মারধর করা হয়েছে বলে অভিযোগ উঠেছে। তবে এই অভিযোগের বিষয়ে এবিভিপির বক্তব্য এখনও জানা যায়নি। ঘটনার খবর পেয়ে দ্রুত কাছাড় কলেজে পৌঁছায় পুলিশ। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার পাশাপাশি আহত ছাত্রছাত্রীদের উদ্ধার করে চিকিৎসার জন্য হাসপাতালে পাঠানো হয়। তবে সংঘর্ষের পরও কলেজ চত্বরে চাপা উত্তেজনা বিরাজ করছে। পরিস্থিতির দিকে নজর রাখছে পুলিশ। উল্লেখ্য, এর একদিন আগেই সোমবার কাছাড় কলেজের একাংশ ছাত্র মুসলিম ছাত্রছাত্রীদের ধর্মীয় হিজাব ও টুপি পরার ওপর নিষেধাজ্ঞা আরোপের দাবিতে কাছাড়ের জেলা শাসকের কাছে একটি স্মারকলিপি জমা দিয়েছিলেন। তারপর দিনই হিজাবকে কেন্দ্র করে কলেজে সংঘর্ষের ঘটনা ঘটায় বিষয়টি নতুন মাত্রা পেয়েছে। সুরজিৎ চক্রবর্তী, শিলচর। একলা ভিতরা কত আছেন কয়েকজন টিম আছেন তারা এবিভিপির ইউনিয়ন তারা
মিলিয়া মারছুন সব মানে পারা আইতা আস্তা কলেজ পড়া মেম্বারশিপর লাগি আমরা মেম্বারশিপ ড্রাইভ করলাম এখানে করতাম আমরা মেম্বারশিপ ড্রাইভ তারা কোয়েকশনটা আমরা এনেছু হয় তারাই লাগে বিবির তারা আমরা এনেছু আর কোনো বিলে জো করতে পারতাম না আমরা হিজাব তারা কালকে নিয়ে জো দিয়েছে মানে মেমোরেন্ডাম দিয়েছে হিজাবর লাগি আমরা এটা বিষয় তুলিয়া ধরছি যে হিজাবটা আমরা ম্যান্ডেটরি রইতো তারা কই না হিজাব গুলো মেরে মারছুন ও দেখুন পেটটা সতরা মাত্রা ও দেখো মারছুন হিজাব এগো কমন জিনিস মানুষের এগো ইজ্জত একটা হিজাব কেন লাগাইতাম আমরা এগো একটা ম্যাটার আইলো নি স্কুলে পড়াতে হিজাব না চেষ্টা করলে আই আমরা ড্রেস তো লাগাই আই না আইডেন্টি কার্ড আছে না আমরা তো প্রুফ আছে না যে আমরা স্কুলের স্টুডেন্ট আইছি তো তারা কেন কইতা যে হিজাব কেন লাগাই আইলাম কলেজ আর আমরা সুন্দর করে পড়তাম মতা কথা তারা মারপিট করছো না মেয়েরারে যে কাদা মারছো না ছেলেরারে যে কাদা আমরা কোনো হাতা পাইতে আসলাম না তারা ফার্স্টে শুরু করছেন অপ্রীতিকর ঘটনার পর কাছাড় কলেজে ড্রেস কোড কঠোরভাবে কার্যকর হলো। অপ্রীতিকর ঘটনার পর কাছাড় কলেজে ড্রেস কোড কঠোরভাবে কার্যকর করা হয়েছে। কলেজ কর্তৃপক্ষ জানিয়েছে ড্রেস কোড সংক্রান্ত এই নির্দেশিকা ২৩ জুলাই ২০২৩-এই জারি করা হয়েছিল, তবে মঙ্গলবার থেকে তা কঠোরভাবে কার্যকর করা হচ্ছে। কাছাড় কলেজের অধ্যক্ষ অপ্রতিম নাগ জানান, কলেজের নির্ধারিত ড্রেস কোড মেনে চলা সকল শিক্ষার্থীর জন্য বাধ্যতামূলক। কলেজে শৃঙ্খলা ও শিক্ষার পরিবেশ বজায় রাখতেই এই সিদ্ধান্ত কার্যকর করা হয়েছে। উল্লেখ্য, মঙ্গলবার কাছাড় কলেজে ড্রেস কোডকে কেন্দ্র করে ছাত্রছাত্রীদের মধ্যে অপ্রীতিকর পরিস্থিতি সৃষ্টি হয়। ঘটনার পরই ড্রেস কোড কার্যকরের বিষয়টি নতুন করে সামনে আসে। BTN নিউজ। কাছাড় কলেজের ঘটনা ভিন্ন মোড় দেওয়ার চেষ্টা, রাজনৈতিক মদতপুষ্ট চক্র সক্রিয়, অভিযোগ এবিভিপির, থানার অভিযোগ। কাছাড় কলেজের সাম্প্রতিক ঘটনাকে অন্যদিকে ঘুরিয়ে দেওয়ার জন্য রাজনৈতিক মদতপুষ্ট একটি চক্র সক্রিয় হয়েছে বলে অভিযোগ করল অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদ বা ABVP। এই অভিযোগ করেছেন সংগঠনের কাছাড় জেলা সংযোজক অর্পণ চক্রবর্তী। অর্পণ চক্রবর্তী জানান, ঘটনার বিষয়ে বিভ্রান্তিকর তথ্য ছড়ানোর অভিযোগে সংশ্লিষ্ট ব্যক্তিদের বিরুদ্ধে ABVPর পক্ষ থেকে শিলচর সদর থানায় FIR দায়ের করা হয়েছে। তিনি দাবি করেন, কলেজের অধ্যক্ষ অপ্রতিম নাথের সামনেই পুরো ঘটনাটি ঘটেছে। তার বক্তব্য অনুযায়ী NSUI-এর পক্ষ থেকে জোর করে 2 ছাত্রীকে সদস্য পদ দেওয়ার চেষ্টা থেকেই পরিস্থিতি জটিলতা তৈরি হয়। বিষয়টি মূলত ছাত্রীদের মধ্যে ঘটেছিল বলে দাবি করেন তিনি। অর্পণ চক্রবর্তীর অভিযোগ, পরবর্তীতে NSUI ঘটনাটিকে অন্য রং দেওয়ার চেষ্টা করেছে এবং বিভ্রান্তিকর তথ্য প্রচার করা হয়েছে। ঘটনার প্রকৃত তথ্য সামনে আনতেই ABVPর পক্ষ থেকে FIR দায়ের করা হয়েছে বলে জানান তিনি। তিনি আরও আমরা দেখেছি যে কাছাড় কলেজের NCC রুমের সামনে যেভাবে স্টুডেন্টসদের মধ্যে জেনারেল স্টুডেন্টসদের মধ্যে ধাক্কাধাক্কি হয়েছিল, মারপিট হয়েছিল এবং একটি মেয়ের উপর যেভাবে কিছু মেয়েরা আক্রমণ করেছিল অ্যাকর্ডিং টু দ্যাট মেয়ে, সেটার অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদ কঠোর ভাষায় নিন্দা জানায়। বিদ্যার্থী পরিষদ এটাই ডিমান্ড রাখে, যারাই এই ঘটনার মধ্যে ইনভলভমেন্ট আছে যে কোনো স্টুডেন্ট হতে পারে, তার অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদ কঠোর শাস্তির দাবি জানায়। কিন্তু আমরা সোশ্যাল মিডিয়ার মাধ্যমে যেভাবে দেখতে পাচ্ছি, যেভাবে অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদের নাম বিনা কারণে উঠে এসেছে, সেটাকে অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদ কঠোর ভাষায় নিন্দা জানায়। আজকে আমরা এখানে সদর থানায় উপস্থিত হয়েছি, যারা এই সোশ্যাল মিডিয়ার মাধ্যমে অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদের নাম জড়ানোর চেষ্টা করেছে, বিদ্যার্থী পরিষদের নাম ডিফেম করার চেষ্টা করেছে, তাদের বিরুদ্ধে একটা FIR করেছি। আমরা এটাই দাবি রাখছি যে পুলিশ প্রশাসন তাদেরকে অতি সত্বর আইডেন্টিফাই করে ওদেরকে আইনের আওতায় নিয়ে আসা হোক। ওরা শুধু এই ম্যাটারটাকে একটা পলিটিক্যাল মুদ্দা বানানোর চেষ্টা করেছে, শুধু এই ছোটো মোটো ঘটনাকে অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদের নামকে ইনভলভমেন্ট করে এই ম্যাটারকে বড় করার চেষ্টা করেছে। এবং আমরা দেখতে পাচ্ছি যে কাছাড় কলেজের মধ্যে যে হিজাবের ম্যাটারটা উঠে এসছে, আমি যতটুকু জানি যে কাছাড় কলেজের মধ্যে এই বছর যে এক্সাম হয়েছিল, এই এক্সামের মধ্যে অনেক স্টুডেন্টসের ইনভলভমেন্ট, কিছু ইয়ারবাডস লাগিয়ে ওরা এক্সামে বসছে এবং তাদের প্রত্যেকের মাথায় হিজাব লাগানো ছিল। এটা নিয়ে কাছাড় কলেজের কিছু ছাত্ররা ডিসি স্যারের কাছে গিয়েছিল এই আওয়াজ উঠিয়ে যে এই হিজাবকে বন্ধ করা হোক। কিন্তু আজকে যেভাবে হিজাব নিয়ে কন্ট্রোভার্সি ক্রিয়েট করেছে NSUI-এর কিছু ছাত্রছাত্রীরা, সেটাকে অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদ কঠোর ভাষায় নিন্দা জানায়। আমরা চাই যে ছাত্রদের অধিকার সমানভাবে করে ড্রেস কোডকে ইকুয়ালি করা হোক এবং বিদ্যার্থী পরিষদ এই দাবির সাথে আজকে এই সদর থানায় উপস্থিত হয়েছে। ধন্যবাদ। কাছাড় কলেজে পড়ুয়াদের উপর হামলার অভিযোগে উদ্বেগ AIDSOর, শিক্ষক নিয়োগ ও পরিকাঠামো উন্নয়নের দাবি।
কাছাড় কলেজের মতো একটি ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠানের বিভিন্ন বিভাগে দীর্ঘদিন ধরে শিক্ষকের পদ শূন্য থাকায় পঠন পাঠনে গুরুতর সমস্যা তৈরি হয়েছে। অথচ এই মূল সমস্যাগুলি সমাধানে ঐক্যবদ্ধ ছাত্র আন্দোলন গড়ে তোলার পরিবর্তে ড্রেস কোড না মানার অভিযোগ তুলে ছাত্রীদের ওপর হামলার ঘটনা ঘটেছে বলে অভিযোগ করেছে অল ইন্ডিয়া ডেমোক্রেটিক স্টুডেন্টস অর্গানাইজেশন বা এআইডিএসওর কাছাড় জেলা কমিটি। মঙ্গলবার সংগঠনের কাছাড় জেলা কমিটির পক্ষ থেকে প্রকাশিত এক প্রেস বিবৃতিতে কাছাড় কলেজের ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করা হয়। সংগঠনের অভিযোগ, অন্যান্য কলেজের মতো কাছাড় কলেজেও পর্যাপ্ত পরিকাঠামো ছাড়াই 4 বছরের স্নাতক ডিগ্রি কোর্স চালু করা হয়েছে। পাশাপাশি স্নাতক স্তরে ছাত্রছাত্রীদের ভর্তি ফিয়ের ক্ষেত্রে পূর্বের নিয়মে হঠাৎ পরিবর্তন আনা হয়েছে বলেও অভিযোগ করেছে এআইডিএসও। এর ফলে সাধারণ ছাত্রছাত্রীদের মধ্যে ক্ষোভ ও অসন্তোষ তৈরি হয়েছে বলে সংগঠনের দাবি। এআইডিএসওর অভিযোগ, শাসক দলের মদতপুষ্ট কিছু ছাত্র এবং বহিরাগতরা শিক্ষার্থীদের এই যৌক্তিক অসন্তোষকে অন্যদিকে পরিচালিত করার চেষ্টা করছে। ড্রেস কোড না মানার বিষয়টিকে অহেতুক সামনে এনে কলেজের ঐতিহ্য ও শান্তিপূর্ণ শিক্ষার পরিবেশ নষ্ট করার চেষ্টা চলছে বলেও অভিযোগ সংগঠনটির। কাছাড় জেলা এআইডিএসওর পক্ষ থেকে কলেজের সাধারণ ছাত্রছাত্রীদের প্রতি ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানানো হয়েছে। সংগঠনের বক্তব্য, কলেজের ছাত্র সমাজের ঐক্য বিনষ্ট করতে যারা তৎপর তাদের সম্পূর্ণভাবে বিচ্ছিন্ন করতে হবে। একই সঙ্গে কলেজ কর্তৃপক্ষের কাছে দাবি জানিয়ে সংগঠনটি বলেছে, ভবিষ্যতে এ ধরনের অনভিপ্রেত ঘটনা যাতে কলেজের শিক্ষার পরিবেশকে কোনোভাবেই বিঘ্নিত করতে না পারে তার জন্য অবিলম্বে কঠোর ব্যবস্থা গ্রহণ করতে হবে। পাশাপাশি কলেজের পঠন পাঠনের মান বজায় রাখতে শিক্ষকদের সমস্ত শূন্যপদ অবিলম্বে পূরণ, পর্যাপ্ত পরিকাঠামো গড়ে তোলা এবং অন্যান্য সমস্যা দ্রুত ও স্থায়ীভাবে সমাধানের দাবিও জানিয়েছে এআইডিএসও। বিটিএন নিউজ, শিলচর। অক্টোবরে নোয়াগাঁও লোকসভা উপনির্বাচন, ভোটের মুখে কংগ্রেসে ভাঙন, 1 লক্ষ টাকার আবেদন চাইল দল। নগাঁও লোকসভা কেন্দ্রের উপনির্বাচন আগামী অক্টোবর মাসে অনুষ্ঠিত হতে পারে। নির্বাচনকে সামনে রেখে মঙ্গলবার রাজ্য নির্বাচন কমিশনার প্রস্তুতি খতিয়ে দেখেছেন। এর মধ্যেই কংগ্রেসে শুরু হয়েছে বড়সড় ভাঙন। অভিযোগ, একের পর এক জেলা ও ব্লক কংগ্রেসের সভাপতি সম্পাদক দল ছাড়ছেন। দলত্যাগের ঘটনাকে ঘিরে নির্বাচনের আগে কংগ্রেসের অন্দরে অস্বস্তি বাড়ছে। তবে কংগ্রেসের এই দলত্যাগ নিয়ে ভিন্ন বক্তব্য দিয়েছেন দলের নেতা ওয়াজেদ আলী চৌধুরী। তার দাবি, কংগ্রেসে দল ছাড়া এবং দলে যোগদানের ঘটনা নতুন কিছু নয়, এই প্রক্রিয়া চলতেই থাকে। অন্যদিকে কংগ্রেস সাংসদ গৌরব গগৈ দলত্যাগের খবরকে ভুয়ো বলে দাবি করেছেন। তার বক্তব্য, কংগ্রেসে পদত্যাগ নয়, বরং নতুন করে যোগদানের প্রক্রিয়াই চলছে। এই রাজনৈতিক টানাপোড়েনের মধ্যেই নগাঁও লোকসভা উপনির্বাচনের জন্য প্রার্থী বাছাইয়ের প্রক্রিয়া শুরু করেছে কংগ্রেস। দলের তরফে প্রার্থী হতে ইচ্ছুকদের কাছ থেকে 1 লক্ষ টাকা আবেদন মূল্য চাওয়া হয়েছে বলে জানা গেছে। অক্টোবরে সম্ভাব্য উপনির্বাচনকে সামনে রেখে ইতিমধ্যেই রাজনৈতিক মহলে তৎপরতা শুরু হয়েছে। কংগ্রেসের অন্দরের ভাঙন এবং প্রার্থী বাছাই দুই বিষয়ে এখন নগাঁওর রাজনীতিতে বিশেষ গুরুত্ব পাচ্ছে। বিটিএন নিউজ। হাইলাকান্দির শ্রীকৃষ্ণ সারদা মহাবিদ্যালয়ের উত্তাল বিক্ষোভ, অধ্যক্ষের বিরুদ্ধে ছাত্রছাত্রীদের অভিযোগ। হাইলাকান্দির শ্রীকৃষ্ণ সারদা মহাবিদ্যালয়ে অধ্যক্ষের বিরুদ্ধে গুরুতর অভিযোগ তুলে উত্তাল প্রতিবাদে সামিল হলেন ছাত্রছাত্রীরা। একজন ছাত্র ও একজন ছাত্রীকে অধ্যক্ষ রতন কুমার শারীরিকভাবে প্রহার করেছেন বলে অভিযোগ উঠেছে। অভিযোগ, মহাবিদ্যালয়ের বাগানের দেওয়ালে বসার কারণে এক ছাত্রকে চড় মারেন অধ্যক্ষ। এই ঘটনাকে কেন্দ্র করে ক্ষোভে ফেটে পড়েন ছাত্রছাত্রীরা। প্রতিবাদে মহাবিদ্যালয়ের প্রধান প্রবেশদ্বার বন্ধ করে বিক্ষোভ দেখান তারা। প্রতিবাদকারী ছাত্রছাত্রীদের অভিযোগ, মহাবিদ্যালয়ে ছাত্রদের জন্য কোনো বয়েজ কমন রুম নেই, ফলে কমন রুমের অভাবে তাদের কলেজ চত্বরের বিভিন্ন জায়গায় বসতে হয়। সেই পরিস্থিতিতে দেওয়ালে বসাকে কেন্দ্র করে ছাত্রকে প্রহারের অভিযোগে অধ্যক্ষের বিরুদ্ধে ক্ষোভ আরও তীব্র হয়। অধ্যক্ষের বিরুদ্ধে ওঠা অভিযোগের প্রতিবাদে ছাত্রছাত্রীরা বিভিন্ন স্লোগান দিয়ে বিক্ষোভ দেখান। ঘটনাকে কেন্দ্র করে মহাবিদ্যালয় চত্বরে উত্তেজনাময় পরিস্থিতির সৃষ্টি হয়। অভিযোগের বিষয়ে অধ্যক্ষ বা মহাবিদ্যালয় কর্তৃপক্ষের বক্তব্য এখনও জানা যায়নি। বিটিএন নিউজ, হাইলাকান্দি। আমাদের প্রিন্সিপাল স্যার কালো এরকম করেছেন। আজও আমাদের একটি ভাই, ছোট ভাই সিদ্ধার্থ নতুন অ্যাডমিশন নিয়েছে, এখানে বসেছিল, আমার বড় ভাই এরূপ একটু আগে বলেছে, ওকে স্যার তারপর মেরেছেন। কিন্তু স্যার, আমরা মেমোরেন্ডাম দিয়েছি স্যারকে বয়েজ কমন রুম দেওয়ার জন্য, কিন্তু স্যার এখনো পর্যন্ত ছেলেরা বসার জন্য বয়েজ কমন রুম দেননি। তাহলে এই ছেলেগুলো কোথায় গিয়ে বসবে? এবং মেয়েদেরকে পর্যাপ্ত পরিমাণে গার্লস কমন রুম নেই। আমি আজকে সকালে দেখেছি এখানে একটি মেয়ে উপর থেকে নেমে আসছে, স্যার উপর থেকে নেমে এসে একটি ডেস্কে বসেছে। স্যার ওকে বলেছেন যে এখানে কি বসার জায়গা? যদি এখানে বসার জায়গা না হয় তাহলে ওদের গার্লস কমন রুম কোথায়, ওদের বয়েজ কমন রুম কোথায়, ওরা কোথায় গিয়ে
বসবে। স্যার কেন এই ছাত্রকে আমার ছোট ভাই সিদ্ধার্থের উপর হাত উঠিয়েছেন? শুধু সিদ্ধার্থ নয়, কালো স্যার এরকম করে। এবং কি আমরা যে সময় প্রোটেস্টে আসছিলাম, স্যার বাইরে উঠিয়া কইছেন যে আমরা সাথে কথা কইছেন না, উঠিয়া কইছেন তোমরা যত সময় এনার্জি আছে তোমরা এনার্জি শেষ করে দাও, তারপরে মাতলো। তার মানে স্টুডেন্টে এখানে সাড়ে সাড়ে স্টুডেন্ট প্রোটেস্ট করতো, স্টুডেন্ট ফিট হইতো, এবং কি কোনো স্টুডেন্ট যদি মারাও যায় স্যারের কোনো যায় আসে না। স্টুডেন্টের যে কোনো কিছু হইলে স্যারের যে সময় ইচ্ছা হইব তখন আইয়া শুনবা। স্যারে এইরকম কইছে। আজকে স্টুডেন্ট একটা বই তো কই, আজকে একটা বয়স্ক মন্ডল নাই। এই জিনিসটা অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদ এবং এসএস কলেজের ছাত্রছাত্রী বিভিন্ন ছাত্র সংগঠন অনেক সময় প্রতিবাদ জানিয়েছে যে এসএস কলেজের অডিটোরিয়াম একটি বয়স্ক মন্ডপের জন্য। আজকে সকালে আমি ওই ইয়েতে এসেছিলাম, কলেজে আসার পরে আমি কলেজ ক্লাস শেষ হওয়ার পরে এখানে আমি গিয়েছি ওই যেখানে যে রাখা আছে ওইখানে আমি গিয়েছি, বসেছি আমার দুইজন বন্ধুর সাথে। ওরা আই কার্ড নেবে, তো আমি ওদের সাথে গিয়ে, ওরা দাঁড়িয়েছিল, আমি বসেছি গিয়ে। বসার পরে ওরা একটু পরে স্যার আসলেন। স্যার আমি জাস্ট বসেছিলাম, আমি জানতাম না যে এখানে এরকম কিছু। তো রতন কুমার স্যার, প্রিন্সিপাল স্যার এসেছেন, রতন কুমার স্যার। আমার নাম সিদ্ধার্থ দাস। রতন কুমার স্যার। তো আসার পরে উনি আমাকে ফার্স্টে জিজ্ঞেস করেছেন যে কি হয়েছে। আমি বলেছি যে স্যার ওখানে বসা যেখানে উনি জিজ্ঞেস করে, আমি বলেছি যে না স্যার আমি ভুল হয়ে গেছে। আমি আগেই আমার স্বীকার করে নিয়েছি ভুল হয়েছে আমার। তারপরে দিকে উনি আমাকে চর মেরেছেন, তারপরে মাথায় উঠে গর্জনা ঘাড়ে উড়ে আমাকে মেরেছেন। তারপরে দিকে উনি আমার রোল নাম্বার নিয়েছেন, নাম নিয়েছেন, উনি চলে গেছেন। ওই যে এখানে যে সাইকেল গার্ডেন যেটা আছে ওইখানে সামনে। আমি উনার কথা হলো যে আমি এখানে নাকি ওই তিরঙ্গার উপরে বসে গেছি। তিরঙ্গা এখানে যদি থাকতো তাহলে এখানে মাটিতে লাগানো, এখানে পানের পিক ফলানো, এখানে অনেক কিছু করা। কি এগুলো তিরঙ্গা যদি হতো তাহলে মানে আমি ঠিক আছে আমার মানে ইয়ে হয়েছে, কিন্তু এরকম তো মারার কথা না। এখন তো আমি এরকম বসেছি, এখন স্যারের কাছ থেকে আমি চাই মানে জবাব চাই যে উনি আমাকে কেন মারলেন। আমার মানে ভুলটা কোন জায়গায় ছিল ওটা আমাকে, আমার ভুল থাকতে পারে, ভুলটা কোথায় ছিল আমাকে উনি দেখিয়ে দিবেন। আজকে আমি যখন ক্লাসে বসেছিলাম তখন আমার ঘরে কল করেছিলাম ডকুমেন্ট আনার জন্য, নিজের মেনার লাগি। তখন স্যার ফিস থেকে নেছে আমার তারপর মেরেছিলেন। প্রিন্সিপাল স্যার। কেন মেরেছিলেন জানি না সেটা। আমি ফোন বের করেছিলাম, ঘরে ফোন করেছিলাম ডকুমেন্ট আনার জন্য, সেই জন্য স্যার মেরেছিলেন। আজকে 9টার সময়, 10টার সময়। ওর উপরে স্যার হাত উঠিয়েছেন কারণ ও ঘরে ফোন করার জন্য ফোন বের করেছে, ডকুমেন্ট আনার জন্য ফোন করেছিলাম। শিলচর মিউনিসিপ্যাল কর্পোরেশন নির্বাচন ঘিরে তৎপরতা তুঙ্গে। মেয়র পদে বিজেপির অন্দরে একাধিক নাম। শিলচর মিউনিসিপ্যাল কর্পোরেশন নির্বাচনের প্রস্তুতি শুরু হতেই রাজনৈতিক মহলে তৎপরতা বেড়েছে। শাসক দল বিজেপির সম্ভাব্য প্রার্থী প্রত্যাশীরা ইতিমধ্যেই নিজেদের মতো করে দৌড়ঝাঁপ শুরু করেছেন। বিশেষ করে মেয়র পদে কে বসবেন তা নিয়ে বিজেপির অন্দরে জল্পনা ক্রমশ জোরালো হচ্ছে। মেয়র পদকে সামনে রেখে দলের বেশ কয়েকজন নেতা নিজেদের রাজনৈতিক গুটি সাজাতে শুরু করেছেন বলে স্থানীয় রাজনৈতিক মহলে আলোচনা চলছে। সম্ভাব্য নামের তালিকায় প্রাক্তন বিধায়ক দিলীপ পাল, বিবেক পোদ্দার, দীপায়ন চক্রবর্তী, চামেলি পাল, ঝলক চক্রবর্তী এবং অমিতাভ রায়ের নাম উল্লেখযোগ্যভাবে শোনা যাচ্ছে। তবে শেষ পর্যন্ত দলীয় নেতৃত্ব কাকে প্রার্থী করবে সেটাই এখন মূল প্রশ্ন। এরই মধ্যে কাছাড়ের জেলা কমিশনারের কার্যালয়ে লটারির মাধ্যমে শিলচর মিউনিসিপ্যাল কর্পোরেশনের বিভিন্ন আসনে সংরক্ষণ ও শ্রেণীবিন্যাসের প্রক্রিয়া সম্পন্ন হয়েছে। লটারির পর ৪২ আসনে বিন্যাস অনুযায়ী সাধারণ আসনগুলি হল ১, ২, ৬, ৮, ৯, ১১, ১৩, ১৬, ১৭, ১৮, ২৬, ২৭, ৩১, ৩৭, ৩৮, ৩৯, ৪০ এবং ৪২ নম্বর ওয়ার্ড। সাধারণ মহিলা আসন ৭, ১৪, ১৫, ২০, ২১, ২২, ২৩, ২৪, ২৫, ২৮, ২৯, ৩০, ৩২, ৩৩, ৩৪, ৩৫ এবং ৪১ নম্বর ওয়ার্ড। এসসি পুরুষ আসন ৫, ১২, ১৮ ও ১৯ নম্বর ওয়ার্ড। এসসি মহিলা আসন ৩, ৪ ও ১০ নম্বর ওয়ার্ড। আসন সংরক্ষণে চিত্র স্পষ্ট হওয়ার পর এবার রাজনৈতিক দলগুলির প্রার্থী বাছাই প্রক্রিয়ায় আরও গতি আসবে বলে মনে করা হচ্ছে। বিশেষ করে মেয়র পদে কার ভাগ্যে শিকে ছিড়বে তা নিয়ে শিলচরের রাজনৈতিক মহলে এখন থেকেই শুরু হয়েছে জোর জল্পনা। বিটিএন নিউজ, শিলচর। প্রেমিকাকে খুশি করতে নিজের বাড়িতেই লুটপাট, জোরহাটে গ্রেফতার যশ ধনুকা। নিজের বাড়িতেই ধনসম্পদ লুট চালানোর অভিযোগে জোরহাটের যশ ধনুকাকে গ্রেপ্তার করেছে পুলিশ। অভিযোগ, প্রেমিকার জন্য দামি উপহার ও ঘোরাঘুরির খরচ জোগাতে নিজের বাড়ি থেকেই টাকা পয়সা ও সোনা সামগ্রী নিয়ে গিয়েছিলেন যশ।
জানা গেছে প্রেমিকাকে প্রায় 1.5 লক্ষ টাকা মূল্যের একটি আইফোন দেওয়ার পাশাপাশি ঘোরাঘুরির জন্য টাকা দিতেন তিনি। বিষয়টি জানাজানি হওয়ার পর যশের বাবা থানায় এজাহার দায়ের করেন। সেই অভিযোগের ভিত্তিতেই পুলিশ যশ ধনুকাকে গ্রেফতার করেছে। অন্যদিকে গ্রেফতারের পর যশ তার প্রেমিকার বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ তুলেছেন। তার দাবি প্রেমিকা তাকে টাকা দেওয়ার জন্য চাপ দিতেন এবং ব্ল্যাকমেইল করতেন। যশের বক্তব্য তাকে 6 মাস অপেক্ষা করতে বলা হয়েছিল, এরপর বিয়ের বিষয়ে আলোচনা করার কথা ছিল। এছাড়াও যশ দাবি করেছেন তার প্রেমিকা পুবালি দত্ত এর আগে 3 বার বিয়ে করেছিলেন। প্রেমিকাকে আইফোন দেওয়া এবং অন্যান্য খরচ মেটানোর জন্যই তিনি নিজের বাড়িতে লুট চালিয়েছিলেন বলেও বিস্ফোরক মন্তব্য করেছেন যশ। তবে যশের এই অভিযোগগুলির সত্যতা এখনও স্বাধীনভাবে যাচাই করা সম্ভব হয়নি। ঘটনাকে কেন্দ্র করে জোরহাটে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। পুলিশ পুরো বিষয়টি তদন্ত করে দেখছে। BTN নিউজ। জাতিগত জনগণনায় ওবিসির পৃথক বিকল্প নেই, মোদিকে চিঠি খার্গে রাহুলের। জাতিগত জনগণনায় অন্যান্য অনগ্রসর শ্রেণী বা ওবিসির জন্য পৃথক বিকল্প না থাকায় প্রশ্ন তুললেন কংগ্রেসের সভাপতি মল্লিকার্জুন খাড়গে এবং লোকসভায় বিরোধী দলনেতা রাহুল গান্ধী। বিষয়টি নিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে চিঠি পাঠিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন তারা। বর্তমানে দেশে জনগণনার প্রক্রিয়া চলছে। জনগণনায় নাগরিকদের বিভিন্ন তথ্য সংগ্রহের পাশাপাশি জাতিভিত্তিক তথ্যও অন্তর্ভুক্ত করা হয়েছে। তবে কংগ্রেস নেতাদের অভিযোগ, হিন্দু নাগরিকদের ক্ষেত্রে সাধারণ শ্রেণী, তপশিলি জাতি এবং তপশিলি জনজাতির বিকল্প থাকলেও ওবিসির জন্য কোনো পৃথক বিকল্প রাখা হয়নি। খাড়গে ও রাহুল গান্ধীর বক্তব্য, জাতি নথিভুক্ত করার ক্ষেত্রে যদি নাগরিকদের নিজেদের জাতির নাম উল্লেখ করতে দেওয়া হয় এবং নির্দিষ্ট কোনো তালিকা বা শ্রেণীবিন্যাস না থাকে, তাহলে একই জাতি বিভিন্ন অঞ্চল, ভাষা ও উপজাতির ভিত্তিতে ভিন্ন ভিন্ন নামে নথিভুক্ত হতে পারে। এর ফলে একই জাতির নাম হাজার হাজার ভিন্নভাবে নথিভুক্ত হওয়ার আশঙ্কা রয়েছে। কংগ্রেস নেতাদের মতে এমনি পদ্ধতিতে জনগণনার তথ্যের নির্ভরযোগ্যতা এবং ব্যবহারিক মূল্য কমে যেতে পারে। দেশের পিছিয়ে পড়া, অতি পিছিয়ে পড়া এবং বঞ্চিত শ্রেণীর প্রকৃত জনসংখ্যা নির্ধারণ করাও কঠিন হয়ে পড়তে পারে। তাদের দাবি, সঠিক জাতিগত তথ্য না পাওয়া গেলে সামাজিক ন্যায় বিচার, শিক্ষা, কর্মসংস্থান এবং বিভিন্ন সরকারি কল্যাণমূলক প্রকল্পের পরিকল্পনা ও বাস্তবায়নেও প্রভাব পড়তে পারে। বিশেষ করে ওবিসি শ্রেণীর প্রকৃত জনসংখ্যা নির্ধারণের ক্ষেত্রে বড় ধরনের সমস্যা তৈরি হতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছেন তারা। BTN নিউজ। লক্ষ্মীপুরের বিন্নাকান্দি ঘাটে ইনভার্টার বিস্ফোরণ, পুড়ে ছাই 4টি ঘর। লক্ষ্মীপুরের বিন্নাকান্দি ঘাটে ইনভার্টার বিস্ফোরণ থেকে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুনে 4টি ঘর সম্পূর্ণ পুড়ে ছাই হয়ে যায়। তবে বড় ধরনের হতাহতের ঘটনা ঘটেনি বলে জানা গেছে। প্রাপ্ত খবর অনুযায়ী মঙ্গলবার সকাল প্রায় 8টা নাগাদ প্রেমজিৎ সিংয়ের বাড়িতে আচমকাই ইনভার্টারে বিস্ফোরণ ঘটে। সেই সময় বাড়িতে প্রেমজিতের স্ত্রী তার 2 বছরের সন্তানকে নিয়ে ঘুমিয়েছিলেন। বিস্ফোরণের বিকট শব্দে তার ঘুম ভেঙে যায়। পরিস্থিতি বুঝতে পেরে কোনো রকমে শিশু সন্তানকে নিয়ে বাড়ির বাইরে বেরিয়ে আসেন তিনি। এরপর মুহূর্তের মধ্যেই আগুন দ্রুত ছড়িয়ে পড়ে। ঘটনার খবর পেয়ে পুলিশ ও দমকল বাহিনীকে খবর দেওয়া হয়। তবে দমকল পৌঁছানোর আগেই আগুন ভয়াবহ আকার ধারণ করে এবং 4টি ঘর পুড়ে যায়। ইনভার্টার বিস্ফোরণের কারণ কি তা এখনও স্পষ্ট নয়। ঘটনাটি খতিয়ে দেখছে পুলিশ ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। BTN নিউজ। এবারে যেন মানে ঘটনা হয়েছে এটা বিরাট দুঃখ, আর এই কারণে মানে বর্তমানে একটু সাহায্য লাগে আপনার রেসপেক্টেড মানে MLA কাছ থেকে মানে যদি একটু সাহায্য পাইলে একটু মানে দিলে মানে ভালো হইব আমরা আশা করি। সাহায্য মানে কয়েকদিনের সরকারে যেমন মানে যত মানে দেই না কিছু মানে তত্ত্বকে লাগি মানে MLA কাছ থেকে একটু সাহায্য চাই, মানে দিলে খুব ভালো হইব। মানে সকালে 6টার সময় উঠিয়া এর মেয়েরে আর কি বাচ্চাটা কালকে রাত্রে জ্বর আসলো। আমি কইছি এর মেয়েটা আমার ঘরে আজকে রাত্রে থাকতে দেও, সকালে আমি পৌঁছাই দিলাম। সকালে 6টার সময় উঠিয়ে আমি বাচ্চাটা হেরা ঘরে দিয়েই গেছি। মেয়েটা আইয়া দরজা খুলিয়া আবার বাচ্চাটা ঘুম পাতাই আমি ঘরের কাজ করবো হয়ে আর কি একটু সময় ঘুমাইছি। ওই ঘুমানির থেকে দেখি আটকা ইনভার্টার টিট 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 আওয়াজ করে। তখন দেখি আরে আমি কই কারেন্ট আছে, ইনভার্টার কি এর লেগে টিট টিট করে। বাচ্চাটা মশারির ভিতরে ঢুকাইয়া আমি ইনভার্টার যেই বন্ধ করছি, ভিতর দিক থেকে পুরো জ্বলিয়া মানে আগুনটা উপরে আইয়া পড়ে যায়। মশারির ভিতর থেকে বাচ্চাটারে হাত ধরিয়া টানিয়া মশারি সিঁড়িয়ে বাচ্চাটারে বাইর পড়ছে। দরজা খুলিয়া যেই বাইর পড়ছি আমার মুখ থেকে আওয়াজটা বাইর হই না যে আগুন লাগছে ঘরের মধ্যে। আমি কিচ্ছু কইতে পারলাম না। পরে দিকে মানুষগুলো ঢুকিয়ে সব আমার ঘরের জল ঢালিয়ে ঠান্ডা কইরা দিচ্ছে। কটার সময় ঘটনাটা ঘটে?
8টার সময় হইতে পারে, আমি তো 6টার সময় গেছিলাম, তারপরে একটু সময় ঘুমাই থাকছিলাম। ঘটনার পরে কি কোনো ওই যে ফায়ার ব্রিগেড বা পুলিশ বাহিনী আইছিল নি আপনার কাছে? আমি কিচ্ছু কইতে পারি না, আমি খালি ফায়ার ব্রিগেড কইয়া রাস্তার মধ্যে খালি হাল্লা করলাম। আইছে লেটে আইছে মানে সব কিছু শেষ হওয়ার কারণে মানে এটা বেশি লেট। মানে ফায়ার ব্রিগেড বা ওই যে পুলিশ প্রশাসন ছাড়া সার্কুল অফিসার বা অফিসের যে আধিকারিক যারা অফিসার র্যাঙ্কের এরা কোনো তদন্ত করছেন না? এটা আমার সাথে দেখা হইছে না, আমার সাথে দেখা হইছে না। আমি ফেট হয়ে এইখানে পড়িয়া রইছি। এখানে তো লেট তো না, মানে যেমন মানে মেসেজ দিছে তারা সময়ের ভিতরে আইছে, তবে এটা মানে বাঁচানি পাইছে না। এটা মানে কেনে আগুন বেশি মানে তার কন্ট্রোলটা করতে পারছে না। লোকাল তারা মানে এখানে জাম আছে আছে মানে ওখানে রাস্তার জাম আজকে বাজার দিনও আছে, ও কারণে মানে একটু লেট হয়ে গেছে এরকম কইছিল। কতটা পরিবারের ক্ষয়ক্ষতি হয়েছে এখানে? পরিবার তো মানে দোকানে ক্ষতি হয়েছে, মানে ক্ষতি হয়েছে তিন পরিবার। আচ্ছা, নামটা কইবানি তিন পরিবারের যে গার্ডিয়ানের নামগুলো কইবানি? এটা বাসভবন আছে তোমার প্রেমজিৎ, দোকানটা মানে প্রেমজিতের। আর এটা হল যে তোমার মহেশ, এটা মহেশ না মুকেশ। কত টাকার ক্ষয়ক্ষতি হইব চারটা পরিবার মিলে? 30 লাখ এরকম না সম্পত্তি আছে। কম হইতো না, এর থেকে বেশি তারা তো একটু কম হইতে পারে, এই পরিবার তো করোড় জিনিস আছে না। কালকে আরো 4 লাখ টাকা আমার খালি খেলার হইছে, আইয়া ঢুকছে ঘরের মধ্যে। একটা জিনিস যে বাইর করতাম, আগুনটাই আমার এমন ধাক্কা দিয়ে বাইর করছে, বাচ্চাটার একটা প্যান্ট পর্যন্ত বাইর করতে পারছে না। তার মানে হাজবেন্ডের পেনশনের ক্যামেরা নাম চলে নাম গার্জেন নিনে মেন গার্জেন নিনা ঘরে যতটা জিনিস আছে মানে আরো বেশি হইতে পারে। আমি একটা বে হিসাবে হইলাম আর কি। আপনারা কিটা সরকারের কাছে এই ক্ষতিপূরণ দেওয়ার দাবি জানাইবানি? সরকারকে কিতা কইবা এই ব্যাপারে? আপনারা কিতা করতে মানে আপনাদের দিকটা কি কিতা করা যায়? আমি আপনারা কইলাম এই যে ক্ষতি যত ক্ষতি হয়েছে সে তো পরিবার অতিও না, এই কারণে তারা ক্ষতিপূরণ মানে একটু মানে সরকার থেকে হেল্প করলে তো খুব ভালো হবে, এরকম আশা আছে। রামনগরে 2 মালবাহী ট্রাকের মুখোমুখি সংঘর্ষ, আহত চালক সহচালক। শিলচর শহরের রামনগর এলাকার ছোট মালবাহী ট্রাক ও একটি ভারী ট্রাকের মুখোমুখি সংঘর্ষে আহত হয়েছেন ছোট মালবাহী ট্রাকের চালক ও সহচালক। দুর্ঘটনাকে ঘিরে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়। জানা যায়, রামনগর এলাকায় চলাচলের সময় 2টি ট্রাকের মধ্যে মুখোমুখি সংঘর্ষ হয়। সংঘর্ষের পর ছোট মালবাহী ট্রাকের চালক ও সহচালক আহত হন। দুর্ঘটনার খবর পেয়ে স্থানীয়রা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আহত দুজনকে উদ্ধার করেন। পরে তাদের চিকিৎসার জন্য শিলচর মেডিকেল কলেজ ও হাসপাতালে পাঠানো হয়। খবর পেয়ে ট্রাফিক পুলিশের দল ঘটনাস্থলে পৌঁছে দুর্ঘটনাগ্রস্ত 2টি ট্রাক হেফাজতে নেয়। কী কারণে দুর্ঘটনাটি ঘটেছে তা খতিয়ে দেখতে তদন্ত শুরু করেছে পুলিশ। প্রতিবেদন লেখা পর্যন্ত আহত চালক ও সহচালকের পরিচয় জানা যায়নি। দুর্ঘটনার সঠিক কারণও তদন্তের পরেই স্পষ্ট হবে। সুরজিৎ চক্রবর্তী, শিলচর। শ্রীলঙ্কাণ্ডের মাস্টারমাইন্ড গ্রেফতার, পুলিশের জালে ছাত্রনেতা জেরেমিয়া পথমি। পুলিশের জালে শ্রীলঙ্কাণ্ডের অন্যতম মাস্টারমাইন্ড বলে অভিযুক্ত ছাত্রনেতা জেরেমিয়া পথমি, তাকে গ্রেপ্তার করেছে মেঘালয় পুলিশ। অভিযোগ, গত 19 আগস্ট শিলংয়ে মুখে কালো কাপড় বেঁধে তাণ্ডব চালানোর ঘটনায় জড়িত ছিলেন পথমি। ওই ঘটনায় একাধিক যানবাহনে ভাঙচুর ও অগ্নিসংযোগের অভিযোগ ওঠে। ঘটনার পর থেকেই অভিযুক্তদের চিহ্নিত করে গ্রেফতারের প্রক্রিয়া শুরু করেছিল পুলিশ। এবার ছাত্রনেতা জেরেমিয়া পথমি গ্রেপ্তারিকে শ্রীলঙ্কাণ্ডের তদন্তে গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসাবে দেখা হচ্ছে। তার বিরুদ্ধে কি কি ধারায় মামলা রয়েছে এবং তদন্তে আরও কারো নাম উঠে আসে কিনা তা খতিয়ে দেখছে পুলিশ। বিটিএন নিউজ। হাইলাকান্দিতে জরাজীর্ণ সড়ক নির্মাণের দাবিতে এজিওয়াইসিপির 3 ঘণ্টার অবস্থান ধর্মঘট। আমাদের আন্দোলন চলছে, চলবে, চলবে, চলবে।
না আমাদের আন্দোলন চলছে চলবে। সড়ক নির্মাণের দাবিতে উত্তাল হাইলাকান্দি। জেলার হবির তিমুখা থেকে বোয়ালিপাড় সংযোগী সড়কের নিতাইনগর সেতুর সামনে ৩ ঘণ্টার অবস্থান ধর্মঘট পালন করল AJYCP ও স্থানীয় জনগণ। দীর্ঘদিন ধরে বেহাল অবস্থায় পড়ে রয়েছে গুরুত্বপূর্ণ এই সড়কটি। ফলে স্থানীয় বাসিন্দা থেকে শুরু করে ছাত্রছাত্রীদের যাতায়াতে চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে। আন্দোলনকারীদের অভিযোগ, কিছুদিন আগে সড়ক নির্মাণের জন্য প্রায় ৪৪ লক্ষ টাকা বরাদ্দ করা হলেও ঠিকাদার সামান্য কিছু পাথর ফেলে কাজ বন্ধ করে দেন। এর জেরে বরাদ্দকৃত টাকা আত্মসাতের অভিযোগও উঠেছে। সড়ক সংস্কারের দাবিতে আজ AJYCP ও স্থানীয় জনগণ বিক্ষোভ প্রদর্শন করেন। অসম সরকার হাই হাই, পূর্ত বিভাগ হাই হাই, অবিলম্বে সড়ক সংস্কার করতে হবে এবং সড়কের নামে বরাদ্দকৃত টাকার হিসাব দিতে হবে সহ বিভিন্ন স্লোগানে উত্তাল হয়ে ওঠে প্রতিবাদস্থল। আন্দোলনকারীরা জানান, হবির তিমুখা থেকে লস্কর বাজার হয়ে বোয়ালিপাড় BNM রোড পর্যন্ত সড়কটি দীর্ঘদিন ধরে বেহাল অবস্থায় রয়েছে। একাধিকবার সরকারের কাছে সড়ক সংস্কারের দাবি জানানো হলেও এখনও পর্যন্ত কার্যকর কোনো পদক্ষেপ নেওয়া হয়নি বলে অভিযোগ তাদের। আন্দোলনকারীদের আরও অভিযোগ, এই সড়কের জন্য টাকা বরাদ্দের কথা শোনা গেলেও বাস্তবে কোনো ঠিকাদারকে সঠিকভাবে কাজ করতে দেখা যায়নি। গত কয়েক বছরে সড়কটির জন্য কত টাকা বরাদ্দ করা হয়েছে তার পূর্ণাঙ্গ হিসাব প্রকাশেরও দাবি জানান তারা। অবিলম্বে সড়ক নির্মাণের কাজ শুরু না হলে আগামী দিনে পূর্ত বিভাগ ঘেরাও করে আরও বৃহত্তর আন্দোলন গড়ে তোলার হুঁশিয়ারি দিয়েছেন AJYCP ও স্থানীয় বাসিন্দারা। হাইলাকান্দি থেকে পূর্ণজ্যোতি দে। কোথায় গেল পূর্ত বিভাগ? জবাব চাই, জবাব দাও। ইনকলাব জিন্দাবাদ, পূর্ত বিভাগ হাই, উই ওয়ান্ট জাস্টিস। AJYCP জিন্দাবাদ, পূর্ত বিভাগ হাই হাই। রাস্তা মেরামতের নামে ভারতীয় সরকারি তহবিল কোথায় গেল? পূর্ত বিভাগ জবাব চাই, জবাব দাও। আমি আজি ৩ ঘণ্টাৰ কাৰণে এই প্ৰতিবাদস্থলীত বহি আছোঁ। আমাৰ প্ৰধান দাবীটো হ'ল মানে এই হবিৰ তিমুকাৰ পৰা এই মোহনপুৰ বোৱালিপাৰ BNM ৰুট যিটো আছে সেইটো দীৰ্ঘদিনৰ পৰা মানে কাম চলি আছে। বহু টকা চেংচন তাৰ কাৰণে হৈছিলে, কিন্তু কামটো মানে সম্পূৰ্ণ কৰা নাই। ঠিকাদাৰ যি মানুহ আছে আৰু বিভাগীয় কৰ্তৃপক্ষৰ মানে এই লেহেমীয়াৰ কাৰণে বা তেওঁলোকৰ অৱহেলাৰ কাৰণে আমাৰ কামখিনি সম্পূৰ্ণ হোৱা নাই। চাওক, এই যিটো গাঁও আছে, এই গাঁৱত মানে কেইবা হাজাৰ ল'ৰা ছোৱালী আছে স্কুল পঢ়ুৱা আৰু কেইবা হাজাৰ জনসাধাৰণ সৰ্বসাধাৰণ ৰাইজ আছে। ইয়াত অহা যোৱা কৰোঁতে মানে এদিন পিছত এদিনৰ মূৰে মূৰে মানে এক্সিডেণ্ট হৈ থাকে আৰু বহুত প্ৰব্লেমত মানুহ ভুগি আছে। তাৰ কাৰণে আমি অসম জাতীয়তাবাদী যুৱ ছাত্ৰ পৰিষদ হাইলাকান্দি জিলা সমিতিয়ে আজি আমাৰ প্ৰতিবাদ এই ধৰ্ণা কৰ্মসূচী ৰূপায়ণ কৰিছোঁ যে এই আমাৰ এই বিভাগীয় আপোনালোকৰ মাধ্যমত মানে আমি এই অসম চৰকাৰ আৰু বিভাগীয় কৰ্তৃপক্ষত এটা কথা জনাব বিচাৰোঁ যে আগন্তুক এমাহৰ ভিতৰতো যদি এই ৰাস্তা সংস্কাৰ নহয় বা ৰাস্তাৰ কাম সম্পূৰ্ণ নহয়, তেনেহ'লে আমি এই অনাগত দিনত আমি আন্দোলন কৰিবলগীয়া বাধ্য হ'ম। এই ঠিকাদাৰৰ নামটো মানে মই ভালকৈ নাজানো, কিন্তু এইটো মানে বহুত কিলোমিটাৰ আছে ডিষ্টেঞ্চ। কাম দীৰ্ঘ 5 বছৰৰ পৰা ষ্টাৰ্টিং হৈ আছে, কিন্তু এতিয়ালৈকে কামটো সম্পূৰ্ণ হোৱা নাই। হয় হয়, কিন্তু কাম হোৱা নাই। আমি জনামতে মানে 44 লাখ টকা মানে চেংচন হৈছে, কিন্তু এতিয়ালৈকে কোনো কাম হোৱা নাই। প্ৰতি বছৰত মূৰে মূৰে তেওঁলোকে অলপ চলপ এই বালু চালু দি পেলাই দি থাকে, ইট চিট পেলাই দি থাকে। আমি কেতিয়াও শুনা নাই যে PWD ৰাস্তাৰ ওপৰত বা PMGS ৰাস্তাৰ ওপৰত ইট দি কাম কৰাটো আমি কেতিয়াও শুনা নাই। তাৰ কাৰণে আমি অসম জাতীয়তাবাদী যুৱ ছাত্ৰ পৰিষদ আজি প্ৰতিবাদস্থলীত বা ধৰ্ণাস্থলীত বহিবলগীয়া বাধ্য হৈছোঁ। অনাগত দিনত যদি তেওঁলোকে হাইলাকান্দিৰ মানুহক ভাবিছে তেওঁলোকে বুৰ্বক, তেওঁলোকে যদি ভাবে বুৰ্বক তেনেহ'লে তেওঁলোক মূৰ্খৰ স্বৰ্গত বাস কৰি আছে। আমাৰ হাইলাকান্দিৰ মানুহ তেনেকুৱা বুৰ্বক নহয়। আমি অনাগত দিনত এই অনশন ধৰ্মঘট বহিম, লাগাতাৰ আন্দোলন কৰি যাম। তীব্ৰতৰভাৱে এই কটকটীয়া আন্দোলন আমি চলাই। শিবসাগরে বন্যার্তদের বিক্ষোভ, 15,000 টাকার আর্থিক সহায়তা দ্রুত দেওয়ার দাবি। বন্যায় ক্ষতিগ্রস্তদের জন্য
রাজ্য সরকারের ঘোষিত 15,000 টাকার এককালীন আর্থিক সহায়তা অবিলম্বে দেওয়ার দাবিতে মঙ্গলবার শিবসাগরে বড়সড় বিক্ষোভ অনুষ্ঠিত হয়। বিক্ষোভে নেতৃত্ব দেন শিবসাগরের বিধায়ক ও রাইজোর দলের সভাপতি অখিল গগৈ। শিবসাগর শহরের বোর্ডিং প্লেগ্রাউন্ডে আয়োজিত এই বিক্ষোভে হাজার হাজার মানুষ, বিশেষ করে বন্যায় ক্ষতিগ্রস্ত নারী পুরুষ অংশ নেন। সরকারি ঘোষণার পরও আর্থিক সহায়তা বিতরণে বিলম্ব হচ্ছে বলে অভিযোগ তুলে দ্রুত অর্থ প্রদান করার দাবি জানান তারা। বিক্ষোভকারীদের অভিযোগ, বন্যার কারণে বহু পরিবার আর্থিকভাবে বিপর্যস্ত হয়ে পড়েছে। সরকারের ঘোষিত 15,000 টাকার সহায়তা দ্রুত হাতে পেলে ক্ষতিগ্রস্ত পরিবারগুলি কিছুটা হলেও উপকৃত হবে। তাই প্রশাসনের কাছে অবিলম্বে অর্থ বিতরণের দাবি জানানো হয়। বিক্ষোভকে কেন্দ্র করে শিবসাগর শহরে ব্যাপক জনসমাগম ও রাজনৈতিক তৎপরতা লক্ষ্য করা যায়। BTN নিউজ, গুয়াহাটি। 10 দিনের মধ্যে তৃতীয়বার মুখ্যমন্ত্রীকে মৃত্যুর হুমকি, সামাজিক মাধ্যমে বিতর্কিত পোস্ট। মাত্র 10 দিনের মধ্যে তৃতীয়বারের মতো অসমের মুখ্যমন্ত্রী ড হিমন্ত বিশ্ব শর্মাকে মৃত্যুর হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে। পূর্বে দুবার হুমকির ঘটনা সামনে আসার পর এবারও সামাজিক মাধ্যমে মুখ্যমন্ত্রীকে নিয়ে হুমকিমূলক বক্তব্য প্রকাশ্যে এসেছে। অভিযোগ, নমাও লোকসভা কেন্দ্রের উপনির্বাচনকে ঘিরে আয়োজিত একটি প্রচার সভায় জুরিয়ার মুবারক আলী নামে এক ব্যক্তি মুখ্যমন্ত্রীকে হত্যার হুমকি দেন। পাশাপাশি সামাজিক মাধ্যমে তার বিরুদ্ধে পাকিস্তান জিন্দাবাদ এবং হিন্দুস্তান মুর্দাবাদ স্লোগান দেওয়ার অভিযোগও উঠেছে। ঘটনাকে কেন্দ্র করে রাজনৈতিক ও প্রশাসনিক মহলে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। মুখ্যমন্ত্রীকে এ ধরনের হুমকির ঘটনায় নিরাপত্তা ব্যবস্থা নিয়েও নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে। অভিযোগের ভিত্তিতে সংশ্লিষ্ট ব্যক্তির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া শুরু হয়েছে কিনা তা নিয়ে প্রশাসনের তরফে বিস্তারিত তথ্যের অপেক্ষা রয়েছে। BTN নিউজ। ছত্তিশগড় হাইকোর্টে ক্ষমা চেয়ে রেহাই পেলেন অসমের 2 যুবক। ছত্তিশগড়ের রাজ্যপাল রমেন ডেকার বিরুদ্ধে সামাজিক মাধ্যমে আপত্তিকর মন্তব্য করার অভিযোগে আদালতের রোষের মুখে পড়া অসমের 2 যুবক অবশেষে হাইকোর্টে নিঃশর্ত ক্ষমা চাইলেন। প্রণব কলিতা ও লক্ষ্যধর রাজবংশীকে শর্ত সাপেক্ষে রেহাই দিয়েছে ছত্তিশগড় হাইকোর্ট। অভিযোগ, ফেসবুকে রাজ্যপাল রমেন ডেকার বিরুদ্ধে আপত্তিকর মন্তব্য করে পোস্ট করেছিলেন ওই 2 যুবক। বিষয়টি নিয়ে রায়পুরের একটি থানায় তাদের বিরুদ্ধে মামলা দায়ের হয়। মামলাটি বাতিলের আবেদন জানিয়ে পরে ছত্তিশগড় হাইকোর্টের দ্বারস্থ হন প্রণব কলিতা ও লক্ষ্যধর রাজবংশী। শুনানির সময় 2 পক্ষের সম্মতির ভিত্তিতে মামলাটি নিষ্পত্তি করার সিদ্ধান্ত নেয় আদালত। আদালতের সামনে 2 যুবক নিঃশর্তভাবে লিখিত ক্ষমা প্রার্থনা করেন। একই সঙ্গে ফেসবুকে যে মূল পোস্টে আপত্তিকর মন্তব্য করা হয়েছিল সেই পোস্টের মতোই প্রকাশ্যভাবে ক্ষমা চেয়ে নতুন পোস্ট করার নির্দেশ দিয়েছে আদালত। এছাড়াও অসমের সংবাদপত্রে ক্ষমা প্রার্থনা করে বিজ্ঞাপন প্রকাশ করতে হবে 2 যুবককে। আদালতের নির্ধারিত শর্তগুলি মেনে চলার ভিত্তিতেই তাদের মামলায় রেহাই দেওয়া হয়েছে। BTN নিউজ। গান্ধী ভবনের সংস্কার ও হল ভাড়া কমানোর দাবিতে কমিশনারকে স্মারকলিপি। শিলচরের প্রাচীন অনুষ্ঠান স্থল গান্ধী ভবনের বেহাল দশা, রক্ষণাবেক্ষণের ঘাটতি এবং অত্যধিক হল ভাড়া কমানোর দাবিতে শিলচর মিউনিসিপ্যাল কমিশনারের কাছে স্মারকলিপি প্রদান করল সাংস্কৃতিক ও নাগরিক সমাজের প্রতিনিধিরা। সোমবার 64 জনের স্বাক্ষর সম্বলিত এই স্মারকলিপি কমিশনারের হাতে তুলে দেওয়া হয়। এদিন রূপম সাংস্কৃতিক সংঘের সাধারণ সম্পাদক নিখিল পাল গান্ধী ভবনের বিভিন্ন সমস্যার বিষয়টি তুলে ধরেন। স্মারকলিপিতে অডিটোরিয়াম ও মঞ্চে শীতাতপ নিয়ন্ত্রণের ব্যবস্থা, অচল ফ্যান দ্রুত মেরামত, গ্রিন রুম সম্প্রসারণ, শৌচাগার নিয়মিত পরিষ্কার পরিচ্ছন্ন রাখা এবং অডিটোরিয়ামের সার্বিক সংস্কারসহ একাধিক দাবি জানানো হয়। পাশাপাশি স্থানীয় সাংস্কৃতিক সংগঠনগুলির স্বার্থে বর্তমানে প্রতিদিন 8,000 টাকা নির্ধারিত হল ভাড়া কমানোরও আবেদন জানানো হয়েছে। তাদের বক্তব্য, অত্যধিক ভাড়ার কারণে বহু স্থানীয় সংগঠন অনুষ্ঠান আয়োজন করতে সমস্যায় পড়ছে। স্মারকলিপি গ্রহণ করে কমিশনার দাবিগুলিকে যুক্তিসঙ্গত বলে উল্লেখ করেন এবং দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন। একই সঙ্গে গান্ধী ভবনের সমস্যাগুলি খতিয়ে দেখে পরবর্তী পরিকল্পনা চূড়ান্ত করার জন্য একটি কোর কমিটি গঠনের প্রস্তাবও দেন। কমিশনারের আশ্বাসকে স্বাগত জানিয়েছেন স্মারকলিপি প্রদানকারীরা। দ্রুত গান্ধী ভবনের সংস্কার ও অন্যান্য দাবিগুলি বাস্তবায়িত হবে বলে আশা প্রকাশ করেছেন তারা। BTN নিউজ, শিলচর। শিলচর মিউনিসিপ্যাল কর্পোরেশন কমিশনার সঙ্গে আমরা এইমাত্র দেখা করে এলাম এবং শিলচর গান্ধী ভবনের যে বর্তমানে যে দুরবস্থা হয়ে আছে এই ব্যাপারে সম্পূর্ণ ব্যাপারে ওনার সঙ্গে আমরা কথা বলেছি এবং আমরা যতগুলি দাবি তার কাছে আমরা উপস্থাপন করেছি উনি সবগুলি দাবি বলেছেন যতটুকু সম্ভব পুজোর আগেই সেই দাবিগুলি উনি যাতে তাড়াতাড়ি করা যায় ব্যাপারে উনি যথাসাধ্য চেষ্টা করবেন। আমরা খুবই খুশি হয়েছি ওনার সঙ্গে আমরা দীর্ঘক্ষণ আলোচনা হয়েছে এবং যতগুলি
এসির ব্যাপারেও আমরা তুলে ধরেছি। উনি বলেছেন যে এসি অতি সত্বর উনি গান্ধী ভবনে যাতে লাগানো যায় সেই ব্যাপারটি উনিও দেখছেন। আমরা আশা করব যে আজকে এখানে যারা এসছেন সবাইকে আমি অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। শিলচর শহরের মোটামুটি কতজন এসেছিলেন এবং মোটামুটি কতটা সংগঠন এই আজ এখানে যত্র পুলিশ সংগঠন প্রায় 64 সংগঠন আজ এখানে এসছে। তাদের সবাইকে আমি অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। সবার সক্রিয়ভাবে সবাই এখানে এসছে নিজের তাগিদেই। আমরা দেখেছি গান্ধী ভবনে বর্তমানে যে অবস্থা হয়ে দাঁড়িয়েছে সেখানে কোনো ধরনের অনুষ্ঠান করাই কারোর পক্ষে সম্ভবপর নয় এবং গান্ধী ভবনের ভাড়ার ব্যাপারেও আমরা বলেছি এবং যেগুলি সমস্যা আমরা অনুষ্ঠান করতে গেলে পেয়ে থাকি সেই সমস্যার কথাগুলো এই মেমোরেন্ডামে আমরা তুলে ধরেছি। সেই মেমোরেন্ডাম উনি পড়েছেন এবং উনি বলেছেন এই মেমোরেন্ডাম যতগুলি আমরা দাবি তুলে ধরেছি সেই প্রত্যেকটি দাবি উনি পূরণ করবেন বলে আমাদের উনি কথা দিয়েছেন। আচ্ছা, এখানে আপনি বলছেন 64টি সংগঠনের এখানে আমরা বঙ্গভবনকেও আমরা যখন রূপমের সাংস্কৃতিক সংস্থার তরফ থেকে আপনারা জানেন যে প্রতি বছর এখানে যে একটি আমরা সর্বভারতীয় একাঙ্ক নাটক প্রতিযোগিতা করে থাকি। এবছর 45তম প্রতিযোগিতা আমরা করলাম। আমরা প্রতি বছরই বঙ্গ সাহিত্য সংস্কৃতি সম্মেলনের কাছে আমরা অ্যাপিল করে থাকি যাতে ভাড়াটা যাতে এই অনুষ্ঠানের জন্য অ্যাটলিস্ট ভাড়াটা যাতে একটু কম করে দেওয়া যায় এই ব্যাপারে আমরা অ্যাপিল করে থাকি এবং তারা ভাড়ার ব্যাপারে তারা কোনোভাবেই কখনোই এই ব্যাপারে সহযোগিতা করেন না বা অন্য দিক থেকে আমরা সহযোগিতা পেয়ে থাকি, কিন্তু ভাড়ার ব্যাপারে তারা কোনোভাবেই তাদের নাকি রিজলিউশন নেওয়া আছে একটি সংগঠনকে যদি ভাড়া কম করে দেওয়া হয় অন্য সংগঠনকে ভাড়া কমিয়ে দিতে হবে। এর জন্য তারা ভাড়া কমাতে তারা রাজি নয়। সেই সঙ্গে রাজীব ভবনের যে ভাড়া সেই ভাড়া দিয়েও একটি রাজীব ভবনে করা সম্ভবপর নয়, যদিও অ্যাপিল করার পরে 50,000 থেকে ওরা তো 10,000 টাকা ওরা কমিয়ে দিতে পারে, কিন্তু 40,000 টাকা ভাড়া দিয়েও সেইখানেও আমাদের নাটক করা সম্ভবপর নয়। কিছুদিন আগে এই ব্যাপারটি নিয়ে সুস্মিতা দেবের সঙ্গে আমাদের দীর্ঘক্ষণ কথা হয়েছে, আমি ফোন থেকে গিয়েছিলাম। সেই ব্যাপারটি সুস্মিতা দেবের সঙ্গে আমরা তুলে ধরেছি। উনি বলেছেন যে তারা চান না যে হলের ভাড়া দিয়ে চলুক। উনি বলেছেন যে একটি হল চালাতে গেলে যে খরচ হয় জেনারেটর চালানোর থেকে ধরে জেনারেটরের যে খরচ বা তাদের হল ভাড়া থেকে তার একটি পয়সাও তাদের লাভ হয় না। তাই উনি আমাদের আশ্বস্ত করেছেন যতটুকু সম্ভব তার পক্ষে উনি আগামীতে যদি আমরা কোনো অনুষ্ঠান করি তার পক্ষে যতটুকু সম্ভব উনি আমাদের সহযোগিতা করেন। বিধায়ক কমলাক্ষ দে পুরকাইস্তের মধ্যস্থায় মিটল সিদ্ধেশ্বর শিব মন্দির ঘিরে বিরোধ। কাটিগড়ার বিধায়ক কমলাক্ষ দে পুরকায়স্থের মধ্যস্থতায় অবশেষে মিটল শ্রী শ্রী সিদ্ধেশ্বর শিবমন্দির পরিচালন সমিতি 5 গ্রাম জিপি সভাপতি হিলালাল দাস ও যিশুনাথকে ঘিরে তৈরি হওয়া বিরোধ। সামাজিক মাধ্যমে একটি ফেসবুক পোস্টকে কেন্দ্র করে শুরু হওয়া মনোমালিন্য গড়িয়েছিল থানা পর্যন্ত। মঙ্গলবার 5 গ্রাম ঠান্ডাপুরে অবস্থিত শ্রী শ্রী সিদ্ধেশ্বর শিবমন্দিরের কার্যালয় বিধায়কের উপস্থিতিতে সংশ্লিষ্ট সকলকে নিয়ে বৈঠক অনুষ্ঠিত হয়। দীর্ঘ আলোচনার পর পারস্পরিক বোঝাপড়ার মাধ্যমে সমস্যার সমাধান করা হয়। বৈঠকে সিদ্ধান্ত হয় হীরালাল দাস ও যিশুনাথের বিরুদ্ধে 5 গ্রাম থানায় মন্দির পরিচালন সমিতির পক্ষ থেকে দায়ের করা এজাহার প্রত্যাহার করা হবে। পাশাপাশি ভবিষ্যতে যাতে এ ধরনের ভুল বোঝাবুঝি বা বিরোধের সৃষ্টি না হয় সেদিকে সকলকে সতর্ক থাকার আহ্বান জানানো হয়। উল্লেখ্য, কয়েকদিন আগে সামাজিক মাধ্যমে ভুয়ো খবর ছড়ানোর অভিযোগ তুলে মন্দির পরিচালন সমিতির সম্পাদক সুজন ভট্টাচার্য হীরালাল দাস ও যিশুনাথের বিরুদ্ধে 5 গ্রাম থানায় এজাহার দায়ের করেছিলেন। মঙ্গলবারের বৈঠকের পর দীর্ঘদিনের মনোমালিন্যের অবসান হওয়ায় এলাকায় স্বস্তি ফিরেছে। বৈঠকে মন্দির পরিচালন সমিতির কর্মকর্তাদের পাশাপাশি বিজেপির মণ্ডল সভাপতি নিত্যগোপাল দাস, মিঠুন শুক্লবৈদ্য, বাবলাদেব সহ এলাকার বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন। BTN নিউজ, কালাইন। এবং সেখানে আমার নামও ইনক্লুড করা হয়েছিল যে বিধায়ক বলেছেন। বিধায়ক যদি বলে থাকেন, যদি বিধায়কের স্টেটমেন্ট থাকবে, বিধায়কের লিখিত কিছু থাকবে। এইভাবে বিভ্রান্তি যাতে মন্দির নিয়ে না ছড়ানো হয়, যাতে মন্দিরগুলো আমাদের গর্বের জায়গা, মন্দিরগুলো আমাদের আস্থার জায়গা, সেই আস্থার জায়গা নিয়ে যাতে ফেসবুক আর ইউটিউবে সে নিয়ে কথাবার্তা যাতে না হয়। যাতে সঙ্গে সঙ্গে আমি মন্দির কমিটিকে বলেছি যে আমরা যারা সনাতনী, কেউ যদি কিছু একটা ভুল করে, সেটা বড় ভুল হলে এটা অন্য কথা, ছোটখাটো ভুল হলে সেগুলো আলোচনা সাপেক্ষে
সেগুলো কথাবার্তা বলে সমাধান করা। এবং আজকের দিনে সেটা ফেসবুকের যদিও একটা পোস্ট ছিল, সেটা পরিধিটা অনেক বড় হয়ে গিয়েছিল। আজকে আমরা মন্দির কমিটি এবং সবাই বসে আমরা আলোচনা সাপেক্ষে সেটা সমাধান করি। এবং আজকের দিনে আমরা একটা সিদ্ধান্ত নিই, সামনের দিন বারুণী মেলাকে কীভাবে আরো সুন্দর বারুণী মেলায় আমরা রূপান্তরিত করতে পারবো, সিদ্ধেশ্বর শিব মন্দিরকে আরো সুন্দর সিদ্ধেশ্বর শিব মন্দিরে আমরা রূপান্তরিত করতে পারি। তার জন্য সামনের দিন আমরা কি কি পরিকল্পনা নেব, কি কি পরিকল্পনা নিলে আমরা সিদ্ধেশ্বর শিব মন্দিরকে এই অঞ্চলের মধ্যে একটা উল্লেখযোগ্য মন্দিরে আমরা রূপান্তরিত করতে পারবো। কমিটির সবাই কাজ করছেন, জনপ্রতিনিধিরা সবাই কাজ করছেন, পঞ্চায়েতের সভাপতি কাজ করছেন, এপি মেম্বার সবাই কাজ করছেন। সেটা নিয়ে আমরা আলোচনা সমালোচনা করতে চাই না। সামনের দিন মন্দির নিয়ে, মন্দিরের অস্তিত্ব নিয়ে, মন্দির কমিটি নিয়ে, সাথে এইগুলো নিয়ে যাতে কোনো ধরনের বিবাদ না হয়, সেগুলোর মাধ্যমে প্রত্যেক সনাতনী হিসাবে সবাই আমরা এক হই, যে সামনের দিন আমাদের মন্দিরগুলো, আমাদের আস্থার জায়গাগুলোকে যাতে আমরা অক্ষুণ্ণ রাখতে পারি। সেটাই হচ্ছে কি মুখ্য উদ্দেশ্য আজকের সভা। এবং আজকের সভা আলোচনা সাপেক্ষে আমরা সব সমাধান করলাম এবং সামনের দিন কিভাবে আরো সুন্দর পরিবেশ সৃষ্টি করা যায় সেটাই হচ্ছে গ্রাম্য। আজকে ইতিমধ্যে আমরা সিদ্ধান্ত নিয়েছি, কেসটা আমরা উইথড্র করব। আমরা লিখিতভাবে সবাই মিলে সিগনেচার দিয়েছি, মন্দির কমিটি আমরা একমত হয়েছি। বিধায়ক হিসাবে আমি ওনাদেরকে রিকোয়েস্ট করেছি সেটা নিয়ে আর কোনো কেস আমরা বড় জিনিস নিয়ে কেস করবো, ছোটখাটো জিনিস নিয়ে যাতে না করে, অন্তত আমরার মধ্যে এখানে জিনিসগুলো শেষ করে আজকে আমরা অফিসিয়াল সেই জিনিসগুলো শেষ করলাম এবং লিখিতভাবে আমরা থানায় পাঠিয়ে দেবো। সামনের দিন যাতে সুন্দর পরিবেশ হয় সেটাই কাম্য। নিশ্চয়ই সব জায়গায় যেহেতু বসলাম, আর মন্দির নিয়ে কি মনোমালিন্য, মন্দির নিয়ে তো আর মনোমালিন্য হতে পারে না। শিব বাবা নিয়ে আবার মনোমালিন্য কে করবে? একজন সনাতনী হিসাবে আমরা তো আর মন্দির নিয়ে মনোমালিন্য করতে পারি না। সে কমিটি হোক আর জিবিপিসিএন হোক বা যিশুনাথ হোক, সবাই তো আমাদের সমাজেরই, সবাই তো সনাতনী। একজন সনাতনী হিসাবে আমি মন্দিরের ভাবমূর্তি খারাপ হোক সেটা তো আমরা কোনোদিন চাবো না, সেটা নিয়ে কোনোদিন কাম্য নয়। তাই আজকে শেষ হয়েছে আলোচনা সাপেক্ষে সুন্দর পরিবেশের মাধ্যমে আমরা শেষ করতে পারছি। শিলচরের প্রাক্তন বিধায়ক দীপায়ন চক্রবর্তীকে সংবর্ধনা। শিলচর রামকৃষ্ণ সরণির উন্নয়ন সমিতির পক্ষ থেকে প্রাক্তন বিধায়ক দীপায়ন চক্রবর্তীকে সংবর্ধনা জানানো হয়। বিধায়ক থাকাকালীন রামকৃষ্ণ সরণির রাস্তার কাজ, ন্যাশনাল হাইওয়ের দুই পাশে ড্রেন নির্মাণের কাজ শুরু করানো এবং রাঙ্গিরখাড়ি নেতাজি সুভাষ বসু পয়েন্ট সহ শিলচরের সার্বিক উন্নয়নে তার ভূমিকার জন্য এই সংবর্ধনা দেওয়া হয়। অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে উপস্থিত ব্যক্তিরা দীপায়ন চক্রবর্তীর উন্নয়নমূলক কাজের ভূয়সী প্রশংসা করেন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রামকৃষ্ণ সরণির উন্নয়ন সমিতির সভাপতি দিব্যেন্দু দত্ত চৌধুরী, প্রাক্তন সভাপতি রবীন্দ্র পাল, কোষাধ্যক্ষ অজিত পাল, রাহুল দত্ত সহ অন্যান্য সদস্য ও স্থানীয় বিশিষ্ট ব্যক্তিরা। বিটিএন নিউজ। গল্প করে আমাদের রাস্তাটা গল্পের মাধ্যমেই পাকা হয়ে গেছে রাস্তাটা, কিন্তু অনেক দিনের ইচ্ছা ছিল ওনাকে দেখে একটা সঙ্গী হতে পারলে আরো খুশি হতো। দীপায়ন চক্রবর্তীকে কৃতজ্ঞতা জ্ঞাপনের সবাই মিলিত হয়েছি। দীপায়ন চক্রবর্তী আমাদের এই বাইলেনের গলিটা যেভাবে মনোযোগ দিয়ে শুনে আমাদের কষ্টের লাঘব করেছেন, ওনাকে এর জন্য কৃতজ্ঞতা জানাই। ধন্যবাদ। প্রাক্তন বিধায়ক শ্রী দীপায়ন চক্রবর্তী মহাশয়কে শ্রদ্ধা স্মারক। রামকৃষ্ণ সরণির সার্বিক উন্নয়ন ও জনকল্যাণমূলক কাজে আপনার আন্তরিক সহযোগিতা ও অন্যান্য অবদানের স্বীকৃতিস্বরূপ এই কৃতজ্ঞতা স্মারক প্রদান করা হইল। আপনার এই উন্নয়নমুখী প্রচেষ্টা আমাদের চিরকাল অনুপ্রাণিত করবে। বিনীত কমিটির সদস্যবৃন্দ এবং আমি। না ফেরার দেশে সবুজ পাল, শোকের ছায়া তারাপুরে। শিলচর তারাপুর ভান্ডারগুলির বাসিন্দা সবুজ পাল আর নেই। বেশ কিছুদিন রোগভোগের পর রবিবার রাত ৮টা৩৪ শিলচরের একটি বেসরকারি হাসপাতালে তার মৃত্যু হয়। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৫৫ বছর। ডায়াবেটিস ও কিডনিজনিত সমস্যায় ভুগছিলেন তিনি। প্রয়াত জগদীশচন্দ্র পালের কনিষ্ঠ পুত্র সবুজ পাল রেখে গেছেন মা, স্ত্রী, এক পুত্র, ২ দাদা বৌদি, ৩ বোন সহ অসংখ্য আত্মীয় পরিজন। সদাহাস্যময় ও অমায়িক স্বভাবের সবুজ পালের মৃত্যুতে তারাপুর এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। তার মেজদা বিক্রম পাল একটি বাংলা সংবাদ মাধ্যমের সঙ্গে যুক্ত। দেখে নিচ্ছি আজকের বিশেষ খবর আরও একবার। কাছাড় কলেজে হিজাবকে কেন্দ্র করে এবিভিপি এনএসইউআই সংঘর্ষ, আহত বেশ কয়েকজন। অপ্রীতিকর ঘটনার পর কাছাড় কলেজে ড্রেস কোড কঠোরভাবে কার্যকর হলো। কাছাড় কলেজের ঘটনা ভিন্ন মোড় দেওয়ার চেষ্টা, রাজনৈতিক মদতপুষ্ট চক্র সক্রিয়, অভিযোগ এবিভিপির, থানার অভিযোগ।
কাছাড় কলেজে পড়ুয়াদের উপর হামলার অভিযোগে উদ্বেগ এআইডিএসওর, শিক্ষক নিয়োগ ও পরিকাঠামো উন্নয়নের দাবি। অক্টোবরে নোয়াগাঁও লোকসভা উপনির্বাচন, ভোটের মুখে কংগ্রেসে ভাঙন, 1 লক্ষ টাকার আবেদন চাইল দল। আজকের মতো বিটিএন নিউজ এই পর্যন্তই, ধন্যবাদ।